নমস্কার, আপনারা দেখছেন জে টিভি বাংলা। আমি জয়ন্ত। আমার সঙ্গে আছে বিজেপি নেতা গোপাল বর্মন ও নারায়ণ বর্মন। তো আমার প্রথম একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে আজকে অমিত শাহ ঘোষণা করলো যে শুভেন্দু অধিকারী আমাদের সিএম হতে চলছে, মানে কালকে শপথ গ্রহণ নেবে। তো শুভেন্দু অধিকারী কেন 207 জন এমএলএ, তার মানে শুভেন্দু অধিকারীর প্রথম চয়েস কেন হলো? বাংলায় আজকে আমাদের এই বিজেপির উত্থান, বাংলার জনগণ যে উৎসাহ, মানুষের মনোবল সবকিছু নিয়ে শুভেন্দু অধিকারী যে লড়াই দিয়েছেন এই 21-এর পর থেকে, 21-এ এত বড় সন্ত্রাস হওয়ার পরেও উনি যেভাবে লড়াইটা দিয়েছেন বাংলায়, সঙ্গে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের সহযোগিতা নিয়ে, এবং উনার যে বাংলার যত দুর্নীতি ছিল ওই দুর্নীতির রাস্তাগুলো উনি কিন্তু সব পরিষ্কার করে দিয়েছেন আমাদের এই উপ নেতৃত্ব কাছে। তো উনি লড়াই প্লাস উনি রাজনীতিটা ভালো বোঝেন। আমাদের অমিত শাহজি বারবার লক্ষ্য করেছেন যে বাংলায় লড়াকু নেতৃত্ব বলতে একজন উনিদের নজরে এসেছে, যে মমতা ব্যানার্জিকে হারাতে পারে। তাই তো ওই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে একবার হারিয়েছেন, প্লাস এবার ভবানীপুরে সেখানেও হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। চারদিক থেকে বিবেচনা করে দেখেছেন যে শুভেন্দু অধিকারী আমাদের লড়াকু নেতা হিসাবে, প্লাস আমাদের জনগণের ভালো করতে পারবে। তাই তো আমরা দেখলাম আমাদের যে 260 জন বিধায়ক জিতেছেন, সবার সমর্থন, সবাই একভাবে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীকে। সেই জন্যই আজকে আমাদের শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তন্ময় বন্ধ ছিল। আমার আরেকটা কোশ্চেন আছে নারায়ণ বর্মনের কাছে। সেটা হলো যে আমাদের মুখ্যমন্ত্রী তো হতে চলছে শুভেন্দু অধিকারী, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ আছে কয়েকটা। সেই চ্যালেঞ্জ গুলো নিয়ে একটু আলোচনা করব। তো কি মনে হচ্ছে চ্যালেঞ্জ গুলা কি, মানে ছোট মোটো না বড় বড়? প্রথমত হলো, 1 নম্বর চ্যালেঞ্জ হলো যে, আচ্ছা চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করো আগে। প্রথমেই 5 বছরের জন্য যে চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে প্রথম নম্বরই হচ্ছে প্রশাসনের রাজনীতিকরণ, এবং রাজনীতিকে যে গুন্ডা বদমাস আর মাফিয়াদের হাতে তুলে দিয়েছিল রাজনীতিটাকে, আর প্রশাসনকে রাজনীতিকরণ করেছিল। এর থেকে আগে সমাজকে ঘুরিয়ে আনতে হবে, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিতে হবে, এবং যে গুন্ডারা রাজনীতিকরণে রাজনীতিকরণের অংশ, সেই গুন্ডাদেরকে আবার সেই তাদের নিজের ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং গুন্ডার জায়গায় পৌঁছাতে হবে। এই একটা বড় চ্যালেঞ্জ।
আমার মনে হয় এই চ্যালেঞ্জকে প্রতিহত করতে হলে সম্পূর্ণ উত্তরপ্রদেশ মডেল, যোগী আদিত্যনাথের মডেলকে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া অসম্ভব, কারণ এরা যে রাজনীতিকরণের গুন্ডা, মাফিয়া আর সিন্ডিকেট বাজ লোকেরা আছে, তাদের জীবন ও জীবিকা হিসাবে বেছে নিয়েছে রাজনীতি। অর্থাৎ রাজনীতিতে গুন্ডামি করা, রাজনীতিতে গুন্ডামিকরণ করা, এই ধরনের যে রাজনীতিকরণ হয়েছে, একে ট্র্যাকে আনতে হলে আমার মনে হয় টোটালি উত্তরপ্রদেশ মডেল, অর্থাৎ যোগী বাবার যে মডেলটা আছে ওই মডেলকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে যে সেকেন্ড যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা এই জন্যই আসবে, বর্তমান পশ্চিমবাংলার কোষাগার সম্পূর্ণরূপে খালি। পশ্চিমবাংলার কোষাগার দিয়ে প্রায় 12,000 কোটি টাকায় তো আইপ্যাককেই পেমেন্ট করতে হয়েছে, প্রায় 8,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা পেমেন্ট হয়নি। তবে এখন জানি না কিভাবে কি করবে, সেটা আইপ্যাক আর তৃণমূল কংগ্রেস বুঝবে, এটা আমাদের বলার বা ভাবার বিষয় না। কিন্তু আমাদের কোষাগার থেকে অলরেডি 8,000 কোটি টাকা আইপ্যাককে পেমেন্ট করেছে। সেহেতু শুধু তাই নয়, পশ্চিমবাংলার যে কোষাগারের দুরবস্থা হওয়ার আরেকটা কারণ হচ্ছে প্রতি পদে পদে যে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যেত, হাইকোর্টে চলে যেত, এখানেও বিপুল অঙ্কের টাকা খরচ। এভাবে তারপর হচ্ছে পশ্চিমবাংলার সঙ্গে কেন্দ্রের একটা বনিবনাত না হওয়ার যে একটা খেসারত, সেটাও আছে। এইভাবে আমাদের পশ্চিমবাংলার আর্থিক দুরবস্থা যে একটা এমন জায়গায় পৌঁছেছে যে আমাদের যেটা জিডিপি আমদানি হয়, আমদানির মোটামুটি 4/3 আমাদের সুদ মাপক পে করতে হয়। তো সেহেতু আমাদের একটা আর্থিক সংকট আছে। আর এই আর্থিক সংকটের মোকাবেলা করার জন্য আমাদের ভারত সরকারকে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারকে যথাযথ হেল্প করতে হবে পশ্চিমবাংলা সরকারকে এই আর্থিক সংকটের মোকাবেলা করার জন্য। তারপরে হচ্ছে রাষ্ট্রবিরোধী শক্তি মাথাচাড়া দিবে, আর এটা স্বাভাবিক, কারণ পাশের বাংলাদেশের যে জামাতে ইসলামী এখনই আহ্বান করছে মমতা ব্যানার্জি গিয়ে, যে তোমরা ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দাও, আমরা তোমার সঙ্গ দিব। আর এটা অলরেডি অসম্ভবের কিছু না, মমতা ব্যানার্জি এদের সঙ্গে হাত মিলিয়ে নিতে পারে, কারণ আমরা দেখেছি 2016 খাগড়াগড়ে, তারপরেও অনেক জায়গায় একই অবস্থা দেখেছি। এমনকি যে নিষিদ্ধ সংগঠন সিমি সংগঠনের যে কর্ণধার ছিল, সে কর্ণধারকে তৃণমূল কংগ্রেস 2016-তে রাজ্যসভার সাংসদ বানিয়ে পাঠিয়েছিল। সেহেতু আমাদেরকে এই কি বলে রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। শুধু তাই নয়, এদিকে আরবান নকশালেরও পুরা ভরমার পশ্চিমবাংলায়। আরবান নকশাল কারা? এই যে ল্যাপিস্ট আছে, যারা নিজে কমিউনিস্ট বলে, এরা হচ্ছে আরবান নকশাল। অর্থাৎ জনগণের মাঝখানে থাকে ঠিকই, তবে এরা রাষ্ট্রবিরোধী। এদের মধ্যে কিছু তো মোটামুটি মুখ পশ্চিমবাংলা কেন পুরা ভারতবর্ষের লোক চিনে, যেমন দীপশিতা ধর। এদের নারা ছিল ইসাতে জেএনইউ, যে দিল্লি জেএনইউ আছে, যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে এদের নারা ছিল আফজাল তেরা কাতিল জিন্দা है हम शर्मिंदा है, আফজাল তেরা কাতিল জিন্দা है हम शर्मिंदा है, ভারত তেরা টুকরা হোগা হাজারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ধরনের ভাষণ দেনেওয়ালা, এই ধরনের গুট, এরা হচ্ছে আরবান নকশাল। এরা সরাসরি নিজেকে নকশালপন্থী বলে না, কিন্তু আরবান নকশাল, যারা এখনো জঙ্গলে বা পাহাড়ে তো নেই নকশাল, জঙ্গলে বেশি, যারা মানে
উৎসাহিত করে এবং এদেরকে যারা সব রকমের সহযোগিতা করে তারাই হচ্ছে আরবান নকশাল। তারা বিভিন্ন রূপে আসতে পারে, কেউ এই এমনকি টিচার রূপে আসতে পারে, উকিল রূপে আসতে পারে, এদের রূপের শেষ নাই। এদিকে উকিল বাবু একজন আছেন, হাইকোর্টের উকিল বাবু বিকাশ বাবু, ইনিও আরবান নকশালের মধ্যেই আসেন, আরবান নকশালের মধ্যেই পড়েন। তো এরকম পশ্চিমবাংলায় ভরমার আরবান নকশালের, সেও তো মোকাবেলা একদিকে নয়, মোকাবেলা দুদিকে। প্রতিরক্ষার জন্য আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ, আর সম্ভবত আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদের শুভেন্দু বাবু পেরে উঠতে পারবেন। কারণ যে এই সংকটটা খাড়া করার জন্য কিছুটা মমতা ব্যানার্জিও আগের থেকেই দায়ী। তবে এখন মমতা ব্যানার্জি যেহেতু নেই সরকার, ওনার যেহেতু বিদায় নিয়ে নিয়েছেন, আর আমাদের শুভেন্দু বাবু সম্ভবত জমি জটটা যে আছে 550 একর জমির, এই জটও সালটে নিবেন বা সল্টে যাবে। আর পশ্চিমবাংলা এবং ভারত সরকার মিলে একটা কঠোর কাঁটাতারের বেড়া দিবে, যার মধ্যে দিয়ে কোনো ঘুষপেটি ঢুকতে পারবে না, ঘুষপেটি অর্থাৎ অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। আর বিভিন্ন রকম যে গরু পাচারের চক্রটা চলে সেটাও আর চলতে পারবে না। তারপরে আসছে বড় ধরনের একটা আমার একটা কোশ্চেন আছে গোপাল বর্মনের কাছে, বিজেপি নেতা। তো আমাদের মমতা ব্যানার্জি এখনো অবধি এক্স হ্যান্ডেলে লিখেছে কি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তো উনি তো অলরেডি শেষ হয়ে গেছে, মানে তো চিফ মিনিস্টার পদ খারিজ করে দিয়েছে, তো এখনো অবধি কেন লিখছে এটা? উনি মুখ্যমন্ত্রীর পদে থেকে উনির ভাইপোকে দিয়ে সারা বাংলাকে যেভাবে লুট করেছেন, জিহাদিদের সঙ্গে উনির যে একটা আতায়াত ছিল, এর মধ্যে দেখলাম জিহাদিরা এখন উনিকে বলছে যে বাংলাকে আলাদা রাস্তা বাড়ানোর জন্য। উনি ওই বাংলাদেশের জিহাদিদের সঙ্গে এখনো মনে হচ্ছে কোনো আতায়াত যোগাযোগ আছে, তা না হলে উনি এত বড় শক্তি কোথায় পাচ্ছেন? আশা করব আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু দা উনি এই জিনিসটা দেখবেন। তা না হলে উনি যে পর্যায়ে বাংলাকে নিয়ে গিয়েছিলেন, আর উনি এখনো যে সব পোস্ট করছেন, তাতে আমাদের বাংলার জন্য খুব একটা লজ্জাজনক ব্যাপার। তো আশা করব আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দা এটা দেখবেন। তারপর আরেকটা কথা হচ্ছে মমতা ব্যানার্জির এই পোস্টের কোনো ভ্যালু নেই, কারণ উনি খারিজ হয়ে গেছেন। তারপরেও ভয়মিত করে রাখতে যাচ্ছেন কিছু উগ্রপন্থীকে, জাস্ট কিছুক্ষণের জন্য অক্সিজেন দিতে যাচ্ছেন। কারণ সব ভেন্টিলেটরে চলে গেছে, যত জেহাদি আছে বা গুন্ডা বদমাশ আছে ভেন্টিলেটরে চলে গেছে, তাদেরকে একটু অক্সিজেন দেওয়ার প্রচেষ্টা মাত্র, তাছাড়া আর কিছু না। এই পোস্টের কোনো ভ্যালু নয়। তবে হ্যাঁ, নাকি আরেকটা চ্যালেঞ্জ আছে এখনো মানতে আমাদের পারছে না নাকি শুভেন্দুদের যে সামনে, ওনার আরেকটা সিট চ্যালেঞ্জ চলে গেছে? উনি এখনো আমাদের মানতে পারছে না যে ওনার সিএম পদ খারিজ হয়ে গেছে? এটার কোনো ভ্যালু নাই ওনার, হয়তো এটা এই ভ্যালু তো পোস্টের জন্য নেই, ওনাকে মানুষ হয়তো ভ্যালু পাগল তো মনে নেই। করবে, আম পাবলিক কি মনে ওনাকে করবে? হয়তো পাগল এটা মনে confuse করবে। তো। আরে উনি বাঁচার জন্য করছেন, ওনাকে যেন উনি নিজেকে নিজে পাগল ঘোষিত করার প্রচেষ্টা চালাচ্ছেন। কিছুদিন পরে ওনার নামে এত কেলেঙ্কারি আসবে, উনি যখন কোর্টে যাবেন
তখন কি উত্তর দিবেন? একমাত্র উত্তর দেওয়ার রাস্তা হচ্ছে আমি পাগল, আমার ব্রেনে কিছু ছিল না, আমি কিছু জানি না, আমি একটা পাগল। এই পাগলের প্রমাণ দেওয়ার জন্য এই সমস্ত এই টেকনিক চালাচ্ছে। এটা আর কিছু না। এটা বা- পশ্চিমবাংলার জনগণ জানে কিসের জন্য এরকম টেকনিক চালাচ্ছে। এটা শুধু নিজেকে পাগল প্রমাণিত করার জন্য, আর কিছু না। কারণ ওনার নামে বহুত কেস, বহুত উনি জেলায় জীবনটা কাটাতে হবে। তো জেলায় যেন না কাটাতে হয়, যেন বাইরে ভয়ে দিয়ে আসতে পারে, এই দোহাই দিয়ে কমসে কম যে আমার ব্রেনের চিকিৎসা চলছে, ব্রেন আমার সুস্থ না, এইটুকুই বাস। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। তারপর হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের শুভেন্দু অধিকারীর সামনে, সেটা হচ্ছে অনেক একটা বড় ম্যান্ডেট নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আসছে। আর যে ম্যান্ডেটটার জন্য আজ দীর্ঘ 50 বছর থেকে মানুষ আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষায় বুক বাঁধছিল, তিলে 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 গড়ে ওঠা সেই আরএসএস বা হিন্দু মহাসভার জমানত থেকে তিলে তিলে গড়ে ওঠা যে এক আশা আকাঙ্ক্ষার, এটা কিন্তু পুরা পরিপূর্ণ হলো। আর একটা বড় ম্যান্ডেট পেল পশ্চিমবাংলার মানুষ। সেই বড় ম্যান্ডেট যখন দিয়েছে পশ্চিমবাংলার মানুষ, তখন বড় একটা আশা আকাঙ্ক্ষাও রাখে। তাদের আশা আকাঙ্ক্ষাও গগন ছোঁয়া। তারা এটাও আশা করে যে কমসে কম ভাতাজীবী হয়ে বেঁচে না থেকে একটা কর্মজীবী হয়ে বেঁচে থাকতে চাই। আমরা সেন্টিগ্রেড তোলাবাজির থেকে বেরিয়ে এসে নিজের কর্মসংস্থানে সকাল থেকে সন্ধ্যা অবধি কর্ম করে নিজের পরিবার পরিচালনা করা এবং আগামী দিনের জন্য, আগামী প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মেন্টালিটি প্রস্তুত করা, এই সমস্ত দায়িত্বই আমাদের শুভেন্দু অধিকারীর কাছে। আর এটা একটা চ্যালেঞ্জ যদিও, তো আশা করি কেন্দ্র সরকারের সহযোগিতা পেলে এই সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করতে ভারতীয় জনতা পার্টির সেরকম অসুবিধা হবে না। আর পশ্চিমবাংলার জনগণ ধৈর্য ধরেছে, অনেক কিছুই করেছে, অনেক ত্যাগ, অনেক বলিদানের বিনিময়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে, আর ধৈর্য ধরবে। আর এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য পুরা পশ্চিমবাংলা সরকারকে সহযোগিতা করবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, আমরা কি আশা করতে পারি যে ম্যানিফেস্টো বের করেছিল বিজেপি, তার থেকে ম্যানিফেস্টো আমি না, বেশি আশা সংকল্প করি না? পত্র। 50 সংকল্প পত্র, আমি আশা করতে পারি যে 50%, 100% বলছি না, 50% মানে এই 5 বছর টাইমের মধ্যে করে দিবে। 50% না, 5 বছরের মধ্যে 100% সংকল্প পত্র পুরো হবে। ভারতীয় জনতা পার্টির ট্র্যাক রেকর্ড তাই বলে। 370 ধারা হাঁটানোরই দোয়াই দিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসছে 2019-এ। আসার সঙ্গে সঙ্গে 370 ধারার মতো একটা কঠিন, যে জম্মু কাশ্মীরের জন্য যে 370 ধারা, সমস্ত বিরোধী দল বলেছিল যে জম্মু কাশ্মীরের 370 ধারায় হাত দিলে রক্তের বন্যা বয়ে যাবে জম্মু কাশ্মীর থেকে একদম কন্যাকুমারী অব্দি। কিন্তু দেখা গেল কি একটা মশাও মারা যায়নি। 370 ধারা হাঁটিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। তো ভারতীয় জনতা পার্টির ট্র্যাক রেকর্ড ভালো, যা সংকল্প করে তা সিদ্ধিও করে। সে সংকল্প থেকেই আমি সিদ্ধি। আমি 370 ধারাটা আলাদা ব্যাপার ছিল, আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটা কিন্তু আলাদা। অলরেডি টিএমসি সরকার 7.5 লাখ রুপিয়া মানে কোটি টাকা ঋণী তোলে আছে। মানে মাথা পিছু একটা লোকের 80,000 টাকা মাথা পিছু ঋণের তোলে আছে। কিন্তু এই টাকা ঋণ শোধ করতে হবে, প্লাস ইকোনমিকে আগে নিয়ে যেতে হবে। বিশাল বড় কিন্তু চ্যালেঞ্জ। তারপরে আবার সরকার হ্যাঁ, ঘোষণা করছে চ্যালেঞ্জ যে আর্থিক। 3,000 টাকা করে আমি অন্নপূর্ণা ভান্ডার, প্লাস বেকার যুবকদের জন্য কিন্তু আবার বলছে যে ভাতা দেবে। তো এতগুলো চ্যালেঞ্জ ফেস করতে পারবে? চ্যালেঞ্জ ফেস করার জন্য ভারতীয় জনতা পার্টি, চ্যালেঞ্জের সঙ্গে যে টাকরাতে পারে তারই নাম ভারতীয় জনতা পার্টি। মোদি এত মুমকিন নয়।
পশ্চিমবাংলার মানুষ দৃঢ় বিশ্বাস রেখেই ভোট দিয়েছে, আর এই বিশ্বাস সাকসেসফুল হবে। তুই বললি 50%, আমি বলছি 100% সাকসেস হবে 5 বছরের মধ্যে। আর এটার জন্য যে আর্থিক দিকটা বললি, এটার জন্য আমাদের হ্যাঁ, কি দরকার আছে? আমাদের দরকার আছে কলকারখানা, আমাদের রেলের আমাদের বোঝে দরকার এতই আছে যে জিডিপির উন্নয়নে। তো আমাদের আমাদের রেলের বোঝে একটা কিন্তু এমন অতিরিক্ত। পরিবেশ, আমাদের একটা এমন পরিবেশ প্রদান করতে হবে, এমন একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে, যে ইনফ্রাস্ট্রাকচার দিলে কলকারখানা শিল্পপতিরা নির্ভয়ে পশ্চিমবাংলায় ঢুকবে এবং তাদের ব্যবসা গ্রোথ করবে, আর তখনই আমাদের ইকোনমি ডেভেলপ করবে। এই অবস্থা উত্তরপ্রদেশেরও ছিল। আজকে উত্তরপ্রদেশ কোথায় ইকোনমিক্সে? সেকেন্ড থার্ড পজিশনে ইকোনমিক্সে। গুজরাট যদিও প্রথম স্থানে ইকোনমিক্সে, আর থার্ড পজিশনে উত্তরপ্রদেশ আজকে ইকোনমিক্সে। কিন্তু একদিন ছিল যেদিন পুরা ভারতবর্ষের মধ্যে সপ্তম স্থানে ছিল ইকোনমিক্সে। সপ্তম না, আহ, ওরকমই সপ্তম অষ্টম স্থানে ছিল। আজকে মোটামুটি ডেভেলপ করে নিয়ে গিয়ে তৃতীয় স্থানে নিয়ে এসছে এই যোগী আমাদের মডেল। অর্থাৎ পশ্চিমবঙ্গ 28 মডেল। নম্বরে আছে অর্থনীতিতে, আর আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ 28 28 নম্বরে। আমি মানছি 28 নম্বরে আছে, মডেলটা আনতে হবে যোগী মডেল। বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে, শিল্পপতিদেরকে বিশ্বাস দিতে হবে যে এখানে তোমাকে লোটার জন্য না, তোমাকে ব্যবসার জন্য একটা মহল দেওয়া হবে, ব্যবসার জন্য একটা তোমাকে সেরকম ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হবে। তোমার জন্য বেটি আর ব্যাপারীর জন্য, বেটি বলতে মেয়ে, বেটি আর ব্যাপারীর জন্য আমাদের প্রশাসন সর্বদা খারাপ দাঁড়িয়ে আছে তোমাদের পাহারা দেওয়ার জন্য। এই ধরনের একটা মডেল তৈরি করতে হবে পশ্চিমবাংলায়, বাস তাতেই আমাদের ইকোনমি গ্রোথ করার প্রচন্ড আমি সম্ভাবনা এখানে আছে। একটু কারণ টুকবো, হুগলি নদীর দুই ধারে এখানে আমি একটা টুকবো। আমরা আমরা ছোটবেলায় আমি বলতে পড়াশোনা করেছি। চাচ্ছি আমি বলতে চাচ্ছি যোগী মডেল আপনি বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু 5 টাকায় বিক্রি হয়ে যায়, 5 টাকা অবধি ঘোষ নেয়। সেই মডেলটাকে চেঞ্জ করতে পারবে? সেই মডেল চেঞ্জ করার জন্য পাবলিককে গোয়েন্দা বানাতে হবে। এখন প্রতি হাতে হ্যান্ডসেট, স্মার্টফোন, প্রতি হাতেই আইফোন। পাবলিককে ছুট দিতে হবে যে আপনারা কোন রকম কেউ ঘোষ চাইলে ভিডিও বানান, আর এটাকে এই ভিডিওটাকে আমাদের অব্দি সেন্ড করুন, এরকম ছুট দিতে হবে। দেখা যাক কি মডেল নেয়। কালকে শপথ নিচ্ছে, শপথের পরেই যা যা যার মনের ইচ্ছা কতটুকু পূরণ করছে পশ্চিমবাংলা পাবলিকের মনের ইচ্ছা বোঝা যাবে। তবে দেখা যাক কি হয়, আপনারাও দেখুন, এবং আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।